চাই। জনাব শহীদুল হক, আমি একটা বিষয় শুধু একটু জানতে চাইবো যে বাংলাদেশের একজন নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করা হয়েছে, যিনি জনাব খলিলুর রহমান। এই খলিলুর রহমান সাহেবের নিয়োগ নিয়ে আমরা যেটা শুনছি যে এই খলিলুর রহমান সাহেবের নিয়োগটি আসলে সামরিক বাহিনীর সাথে বা সামরিক সেনাপ্রধানের সাথে এটি কনসাল্ট করা হয় নাই, তার ফলে যেটি হয়েছে যে সরকারের সঙ্গে সেনাবাহিনীর একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। আপনি বিষয়টি কিভাবে দেখছেন? আসলে একজন নিরাপত্তা উপদেষ্টার মানে বাংলাদেশে তো এই পদটি আসলে সৃজন করা হয়েছে, মানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, মানে কথাটা কেমন হয়েছে জেনারেল, যে সামরিক বাহিনীর প্রধানকে এবং নৌবাহিনী প্রধানকে, সেনাবাহিনী প্রধানকে, তাদের সবাইকে আসলে রিপোর্ট করতে হবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাছে। তো এই ব্যাপারটা আসলে সেনাবাহিনী কিভাবে দেখছে, আপনি কিভাবে দেখছেন? আপনার বিশ্লেষণটা আমরা একটু শুনবো। তবে যে প্রশ্নটা আগে একটু জেনারেল শহীদ, যে প্রশ্নটি আমরা একটু আগে করতে চেয়েছিলাম, জনাব রুশ আমাদেরকে বোধহয় এখন শুনতে পাচ্ছেন, আমরা এই ব্যাপারটা জনাব রুশ, আমাদের প্রশ্ন হচ্ছে যে আপনি ডিফেন্স জার্নালিস্ট হিসেবে অনেকদিন কাজ করেছেন, এখন একটা ডিফেন্স জার্নালকে সম্পাদনা করেন। আমাদের প্রশ্ন হচ্ছে যে একটা অফিসার অ্যাড্রেস করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, কিন্তু সেই অফিস অ্যাড্রেসটা কি প্রক্রিয়ায় গণমাধ্যমে এলো? এটা কি জেনারেল ওয়াকারের নির্দেশেই লিক করা হলো? এটা কি ইচ্ছা করে এটাকে দেওয়া হলো? এটা সোর্স কি? আমি প্রায় অনেকগুলি পত্রপত্রিকা, অনেকগুলি গণমাধ্যম আমি বিশ্লেষণ করে দেখছিলাম, বেশিরভাগই প্রায় একই ধরনের কথা বলেছেন। সেই কথাটা আমি আপনাদের একটু দর্শকদের উদ্দেশ্যে একটু শোনাই। সেখানে উপস্থিত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এগুলি জানা গেছে। এখন আমিও যে বুঝতে চেষ্টা করছিলাম যে সেই একাধিক কর্মকর্তারা কারা এবং তারা সবাই কেন এক ভাষায় কথা বললেন। যদি বললেনই, সেনাবাহিনীর তো একটা কথা জানানোর একটা মাধ্যম আছে, আইএসপিআর আছে, বা সেনাপ্রধান নিজেও এটা বলতে পারতেন। এটা না বলে এই ইনফরমেশনগুলি দেয়ার উৎসটা কোথায় এবং যুক্তিটা কি? জনাব আবুল রুশদ। এই ধরনের যে ভাষণগুলো হয় বা দরবারে যা বলা হয় সেগুলো সাধারণত এই ভিতরে কি হচ্ছে, এগুলো আইএসপিআর সাধারণত প্রেস রিলিজ দেয় না। তবে আইএসপিআর দিতে পারে যে যদি সেটা সেনা প্রধান বা সেনা হেডকোয়ার্টার নির্দিষ্ট কতগুলি পয়েন্ট বলে দেয় যে এগুলো জনগণের জানা উচিত, তখন সেটা দিতে পারে। আর যেটা আপনি বললেন যে এই জিনিসগুলো এভাবে আসলো কিভাবে, এটা বিভিন্ন সোর্স থেকে আসলো কিভাবে, হ্যাঁ এটা আসতে পারে। তার কারণ আমিও আগে যখন দৈনিকে ছিলাম আমিও দেখেছি যে এ ধরনের অনেক জিনিস এরকম ভাবে বের হয় আসে, কেননা সোর্স গুলো তৈরি করে, আপনি একজন সাংবাদিক, আমিও একজন সাংবাদিক, সোর্স তৈরি করে একটা সাংবাদিকের ক্রেডিট, এবং সোর্স গুলো সবসময় থাকে, বিভিন্ন সোর্স থেকে এগুলো নিতে হয়, এটা সাংবাদিকের কাজ। এবং যখন এই আগে আমরা দেখতাম যে অনেক ঘটনা ঘটেছে, আইএসপিআর কোনো কথা বলছে না, আইএসপিআর কে যখন জিজ্ঞেস করতাম আমরা যে ঘটনাটা কি হয়েছে, আইএসপিআর বলতে এখন আমরা কোনো নির্দেশনা পাইনি, আমরা অফিসিয়ালি কিছু বলতে পারবো না। তো সেজন্য তো আমরা সাংবাদিকরা বসে থাকতে পারতাম না, আমাদের তথ্য দরকার, আমাদেরকে ঘটনাগুলো জানানো দরকার জনগণকে। তো তখন আমরা বিভিন্ন সোর্স দিয়ে, আমাদের অবশ্যই অফিসারদের সাথে সোর্স থাকে, বিভিন্ন গোয়েন্দা সংস্থায় সোর্স থাকে, এমনকি আইএসপিআর এর মধ্যেও সোর্স থাকে, সেখান থেকে আমরা সেই জিনিসগুলোকে। আপনি কি খেয়াল করেছেন যে এই মেসেজগুলি প্রতিটি আলাদা আলাদা গণমাধ্যমে ছাপা হওয়া মেসেজগুলি প্রায় একই রকম? মনে হচ্ছে এটা কোন একটা নির্দিষ্ট জায়গা থেকে এটি এসছে। আমার প্রশ্নটা সরল, যে জেনারেল জামান, আমি বলছি, জি জি বলেন। আমি সেটা বলছি, এটা একরকম হওয়ার একটা কারণ হতে পারে। তার কারণ আমাকে কয়েকজন সাংবাদিক এরকম বিভিন্ন জায়গা থেকে ফোন করেছিলেন যে এরকম জিনিস এসছে, হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়েছে যে জিনিসগুলো ঠিক কিনা। আমি দেখলাম যে সবগুলো একই রকমের হওয়ার একটা কারণ হতে পারে কোনো একজন বা দুজনের কাছে বা একজন এই জিনিসটা পেয়েছে, পাওয়ার পরে তারা এটাকে তৈরি করেছে। তৈরি করার পরে আমরা যে বিট গুলা করি, প্রতিরক্ষা বিটও তো কিছু সাংবাদিক গ্রুপ করে, আমরা তো এগুলো একজন আরেকজনের সাথে শেয়ার করতাম। যেমন দেখা গেছে আমি অনেকগুলো ঘটনা কভার করতে গিয়ে দেখেছি যে আমি হয়তো পেয়েছি, অন্যরা পাইনি, তখন আমি ওই সাংবাদিকদের যারা অন্য পত্রিকায় ছিল তারা রিকোয়েস্ট করতো আমাদেরকে একটু দেন, তা আমি যেটা লিখেছি সেটাই হয়তো তাদেরকে পাঠিয়ে দিয়েছি তাড়াহুড়া করে, যে ঠিক আছে আপনারা এটা দেখে এখান থেকে আপনারা বানান। এটার একটা সম্ভাবনা আছে। আর একটা জিনিস যেটা আসলে আপনার কথাতে যেটা আমি বুঝতে পারি যে আপনি আসলে জানতে চাচ্ছেন যে এটা ইন্টেনশনালি এরকম ভাবে করা হয়েছে কিনা। এখন যদি ইন্টেনশনালি করা হয়ে থাকে সেটা তো আমরা কোনো প্রমাণ হাজির করতে পারবো না। আমরা যেটা করতে পারবো যে আমরা সাংবাদিক হিসেবে বিভিন্ন পত্রিকার কাজ ছিল, সংবাদপত্রে যারা এই বিটটা দেখে, যে রিপোর্টটাকে জনগণের সামনে নিয়ে আসা, এবং তারা সেটা নিয়ে আসছেন। এখন আপনি যদি এটাকে আমি বলি যে অন্যান্য মন্ত্রণালয়ের যে রিপোর্ট গুলো হয়, সেই রিপোর্ট গুলোও তো অনেকটা একই রকম হয়, আপনি একইভাবে যায়, একইভাবে একই বিটের সাংবাদিকরা যারা অর্থনৈতিক বিট করে তারা অর্থনৈতিক কেউ আবার কাউকে দেয়ও না, এক্সক্লুসিভ কিছু হলে কেউ আবার কাউকে দেয়ও না। হ্যাঁ, এরকম ঘটনা যদি সেনাপ্রধানের অফিসিয়াল অ্যাড্রেস আমি অন্তত লিক করতে পারতাম, আমার সোর্সের সাথে কথা বলে, আমি এটা কাউকে শেয়ার করতাম না, দ্যাটস ফর শিওর। যদি এটা পারতাম, সেটা এক একজনের এই থাকে একই রকম।
যেমন আমি যে 2-3 জন আমাকে যখন পাঠিয়েছে, আমিও দেখেছি প্রায় একই রকম। একজন আমাকে পাঠিয়েছে একটা জিনিস যে ইংরেজিতে কিছু লেখা, সেটা ইংরেজি পত্রিকারই একজন পাঠিয়েছিলেন যে এটা ঠিক আছে কিনা। তা আমি দেখছি, আমি ওটার সাথে আবার যে বাংলায় আমাকে যে পাঠিয়েছে আমি দেখছি যে তার সাথে আবার কিছুটা একটু এদিক ওদিক আছে। এখন এরকম জিনিস অনেক সময় হয়তো তার সেনাবাহিনী তার স্বার্থের জন্য বিভিন্ন সময় করতে পারে এবং করে থাকে। Right. আমি আমার তখন দৈনিক এরকম কাজ করার সময়, এমনকি 111-এর সময় আমি দেখেছি যে একদম একই রকম ভাবে জিনিসগুলো প্রথম আলোতেও যা ছাপা হয়েছে, আমি যেখানে ছিলাম দৈনিক যা দিনে, সেখানেও একই রকম ভাবে ছাপা হচ্ছে, একই ভাবে আসছে। এগুলো আসে, এখন এগুলোকে আমরা উড়িয়ে দিতে পারবো না। আমরা যেটা দেখা দরকার সেটা হচ্ছে যে আসলে যে ঘটনাটা বা এই যে একটা বড় জিনিস বেরোলো যে সেনাপ্রধান কি বলছেন, ওইটা নিয়ে আমি একটু আসছি, নির্বাচনটা নিয়ে একদম রুশ ভাই, ওই কনটেক্সট নিয়ে আমি একটু আসছি। আপনি যদি আমাকে এইটা বলেন যে সেনাপ্রধানের মানে জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান থাকা অবস্থায় এটি কিন্তু প্রথম ঘটনা না। এরকম আমরা দেখেছি যে জুলাই আগস্টের সেই উত্তাল সময়ে যখন সরকার আর পারছিল না পুলিশ দিয়ে এই দমন পীড়ন জাগানোর, তখন আর্মিকে টাকা হয়েছিল, কিন্তু আর্মি কিন্তু তার দরবারে স্পষ্ট বলেছিল যে তারা কোনো লেথাল উইপন অ্যাটলিস্ট এদের ইয়াতে ইউজ করবে না, এবং দরবারের ওই বক্তব্যটা বাইরে এসেছিল। এইটাও আমার কাছে মনে হয়েছিল যে এখন এগুলো বাইরে, এখন বাইরে আসার একটা বড় কারণ হচ্ছে যখন মানে আপনিও দৈনিক পত্রিকায় বাংলাদেশে ছিলেন বা আমি তো আরো আগে ছিলাম, তখন কিন্তু এভাবে মোবাইল ফোন দিয়ে কোনো কিছু রেকর্ড করা বা কোনো কিছু এখান থেকে বের করা সম্ভব ছিল না। আমি একটা ঘটনার কথা বলি। এই যে বিডিআর ইনসিডেন্টের পর যখন শেখ হাসিনা দরবার ছিলেন, সেই দরবার আমি আমার অফিসে বসে 6-7 জন অফিসার, রিটায়ার্ড অফিসার, আমরা এবং এর মধ্যে 2-1 সাংবাদিকও ছিলেন, আমরা কিন্তু একদম টোটালি সবকিছু শুনতে পাচ্ছিলাম। তার কারণ ওখান থেকে কোনো একজন অফিসার সেটা মানে তার টেলিকাস্ট করছিলেন। এখন প্রযুক্তি আসার জন্য হয় কি, এখন কোন অফিসার বা কোন একজন কেউ যে এরকম করছেন আপনি ধরতে পারবেন না, এটা আপনি কোনোভাবেই লুকাতে পারবেন না। আধুনিক প্রযুক্তির যুগে এমনকি আমেরিকাতেও এমনিতে সিস্টেমটা কি, আমি রুশভাই আপনার কাছে আসছি, সিস্টেম রেগুলার দরবারে কি মোবাইল ফোন নিয়ে ঢোকা যায়? অফিসাররা ঢুকতে পারেন? হ্যাঁ ঢুকতে পারে, কেন ঢুকবে না? আচ্ছা ঢুকলো, তারপরে আপনি যদি নাও ঢোকে, আপনি অফিসাররা এসে এখন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে কি, ধরেন একজন ক্যাপ্টেন পাঠিয়ে দিল, একজন মেজর পাঠিয়ে দিল, বা কেউ একজন পাঠিয়ে দিল, বা 2 জন পাঠালো, 3 জন পাঠালো, আপনি কি করবেন? আপনি এত আপনি খুঁজতে যাবেন। আর কথাটা হচ্ছে যে এখানে যদি ডেট্রিমেন্টাল কিছু থাকতো যে না এগুলো বলে নাই, তাহলে কিন্তু আইএসপিআর এটা রিজয়েন্ডার দিত। এখন যেটা মানে বলা হচ্ছে, আমার মনে হয় এই প্রশ্নটি ঘুরে বেড়াচ্ছিল দর্শকদের কাছে। আমি এই প্রশ্ন অনেকবার দেখেছি যে এটা বাইরে হলো কেমন, ইন্টেনশনালি জেনারেল ওয়াকারুজ্জামান এটা দিতে চাইলেন কিনা, আনস্টেবল করতে চাইলেন কিনা। জি যে জেনারেল রুশ, আপনি আরেকটা জিনিস আমি বলি এখানে, ওইটা কিন্তু লেজিটিমেট প্রশ্ন যে হ্যাঁ এটা কি গোয়েন্দা সংস্থা প্রকাশ করলো কিনা তাদের কথাগুলো জানানোর জন্য। পরিস্থিতিটা আমি যদি তাও ধরে নেই যে প্রকাশ করেছে, পরিস্থিতিটা দেশে এমন পর্যায়ে গিয়েছিল, গুজব হুজুগ বিভিন্ন বিষয়, যে এই জিনিসগুলোকে একটা টু দি পয়েন্ট একটা জানানো উচিত ছিল হয়তো আর্মির। না জানালে হয়তো এটা আরো বেশি ক্ষতি করতো। এটাও আমাদেরকে দেখতে হবে। মানে আর্মির জানানো উচিত ছিল কি ব্যাকডোর দিয়েই, নাকি এটা ফ্রন্ট ডোর দিয়েও জানানো যায়? একটা ফ্রন্ট ডোর যেহেতু আছে আইএসপিআর, এটা শুনে আইএসপিআর দিয়ে হয়তো তারা অনেক কিছু আছে যে অনেক কিছু সবসময় অন্যভাবে জানানো যায় না। এটা শুধু বাংলাদেশ আর্মির ক্ষেত্রে প্রযোজ্য না, এটা ইন্ডিয়ান আর্মির ক্ষেত্রেও প্রযোজ্য, এটা পাকিস্তান আর্মির ক্ষেত্রেও প্রযোজ্য। তারা হয়তো একটু বেশি আর্টিকুলেট, তারা হয়তো একটু অন্যভাবে করে, আমরা হয়তো একটু আরেকভাবে করেছি। আর আমাদের দেশের পরিস্থিতি আমাদের অনেকগুলি বিষয় গেছে যে আমরা গুজব, আমরা এই পরিস্থিতি এবং গুজব নিয়ে আপনার মন্তব্য শুনতে আসবো, কারণ অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতে হবে। আমি স্পেসিফিক যে প্রশ্নটি আসলে জেনারেল শহীদুল হককে করতে চাই, সেই প্রশ্নের ব্যাপারে আসলে আপনার মন্তব্য শুনতে চাই। সেটি হচ্ছে যে জেনারেল শহীদুল হক, আমি প্রশ্নটি আবার করি। আমি দুঃখিত যে আপনাকে প্রশ্নটি আবার করতে হচ্ছে, কারণ আমি তো আগে করেছিলাম। সেটি হচ্ছে যে জনাব খলিলুর রহমানকে যে নিয়োগ দেওয়া হলো সেনাবাহিনী থেকে, আমরা এরকম একটা কথা শুনতে পাচ্ছি। আমরা তার সত্যতা জানি না, কারণ জেনারেল ওয়াকারুজ্জামান এটি সরাসরি আমাদের সামনে বলেন নাই, কিন্তু কথাটি হচ্ছে এরকম। এবং যেটি জনাব রুশ বললেন যে এটি আসলে আইএসপিআর দিয়ে এই কথাগুলি যে বলা হয় নাই, সেইটাও আসলে বলা হয় নাই। শুধু আমরা ধরে নিতে পারি কথাটা সত্য যে জনাব খলিলুর রহমানকে নিয়োগ করার সময় আর্মিকে কনসাল্ট করা হয় নাই, আর্মিকে জানানো হয় নাই। এবং এই যে না জানানো, এবং বলা হয়েছে যে খলিলুর রহমান সাহেবকে রিপোর্ট করতে 3 বাহিনী প্রধানকে, যেটা আর্মি বা মিলিটারি কেউ ভালোভাবে নেয় নাই। এবং সেইটার ব্যাপারে আপনার মতামত আমরা একটু জানতে চাইছিলাম যে এটাকে আপনি আসলে কিভাবে দেখছেন, সেনাবাহিনী এটাকে কিভাবে দেখে বা দেখা উচিত। মেজর জেনারেল শহীদুল হক। ধন্যবাদ মহিউদ্দিন ভাই। প্রথমে আমি, আপনি যদি পারমিট করেন আমাকে, আমি শুধু আইএসপিআর এবং দরবার নিয়ে দুটো কথা প্লিজ অবশ্যই। প্রথম হলো, আইএসপিআর কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর আন্ডারে না। আইএসপিআর হলো মিনিস্ট্রি অফ ডিফেন্স,
এবং মিনিস্ট্রি অফ ডিফেন্সে আগে যখন নাকি ছিল তখন ওটা ছিল প্রাইম মিনিস্টারের আন্ডারে, বিকজ প্রাইম মিনিস্টার হামসেলফ ওয়াজ ডিফেন্স মিনিস্টার। এখন বর্তমানে হলেন আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার হলেন ডিফেন্স মিনিস্টার, এই আইএসপিআর হলো ওনার আন্ডারে। তো এই যে এখানে ইনফরমেশন দেওয়া যায় কিছু দিলে কিন্তু ইট হ্যাজ টু বি গেটেড ইন দ্যাট হেডকোয়ার্টার আইএসপিআর, ওনার একটা চেইন আছে, আমি দিলেই কিন্তু ওটা আইএসপিআর দিবে না, এটা হলো নাম্বার ওয়ান। একটা ছোট্ট প্রশ্ন করতে পারি, আপনি কি মনে করেন অবস্থা এমন একটা জায়গায় গিয়েছে যে যদি এই মানে এই ইনফরমেশনটা বাইর করতে হয় তাইলে যেহেতু আইএসপিআর এর একটা বাধ্যবাধকতা আসে হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্সের হয়ে যাওয়ার, সেই জন্য আর্মি ইন্টেনশনালি এটা এড়াতে চেয়েছে, অবস্থা কি এখন এই জায়গায়? না, আমি বলি আপনাকে এই যে দরবারের ব্যাপারটা, দরবার ইজ এ রুটিন ব্যাপার ইন বাংলাদেশ আর্মিতে, রুটিন। এবং আমরা প্রত্যেক মাসে একবার কম্পালসারি দরবার, চিফ অফ আর্মি স্টাফ ক্যান অ্যাড্রেস হিজ অফিসার ভেরি টাইম উইচেস। হ্যাঁ, এখন আপনি বর্তমান যে সিচুয়েশনটা, এই সেন্সিটিভ টাইমে এখানে আছে, আপনি যদি বলতে পারেন হ্যাঁ এখানে আর্মি চিফের একটা যে কতগুলি কথা আছে ভেরি ইম্পর্টেন্ট, যেটা নাকি যেটা বলেছেন, যেটা বলছি which may not be of interest to the others, but of course এটা হলো আর্মির ইন্টারনালি কিন্তু ইন্টারেস্ট। আমি আপনাকে মহিউদ্দিন ভাই একটা উদাহরণ দিয়ে বলি, আমি কোন এই দরবার সম্বন্ধে আমার কাছে অ্যাজ রুটিন অ্যাজ এনিথিং এলস লাগে, বাট আমি এই দরবার সম্বন্ধে আপনাকে একটা কথা বলি, যার ওয়াকারের কম্পালশনটা কোথায়, যার ওয়াকার যেটা নাকি চাচ্ছেন, আমরা 1975-76 যেতে চাচ্ছি না। আপনারা হয়তো মানে আমার জেনারেশন যিনারা, আমার জেনারেশনে আমরা শুধু একটি রেস্ট পেয়েছি, বাট আমার যে প্রিডিসেসর সিনিয়র, আমার সিও বা আমার ব্রিগেড কমান্ডার জিওসি, ওনারা ইনসাইড ছিলেন। আবার ওখানে কিন্তু সকালে একজন রাজা, বিকালে একজন রাজা ছিলেন। আর ফ্রম 3rd নভেম্বর থেকে নিয়ে টিল জিয়াউর রহমান টেকেন ওভার, এর মধ্যে কিন্তু এভরিবডি ইজ রাজা। যেটা নাকি বারবার কিন্তু এবারে যদিও এবারও কিন্তু উনি একই কথা বারবার বলছেন, চেইন অফ কমান্ড যাতে না ভাঙে। আমি যেদিন 18 জুলাই গত বছর যখন নাকি বাংলাদেশ সেনাবাহিনী নামানো হলো, আমার কিন্তু একটাই দোয়া করছিলাম আল্লাহর কাছে, আল্লাহ তাআলা বাংলাদেশ সেনাবাহিনীর চেইন অফ কমান্ডটা না ভাঙুক। বিকজ এই যে আগে 75-76 যেটা হয়েছিল তখন যে কি অবস্থা ছিল, ভয়াবহ অবস্থা ছিল, কত ক্যাজুয়ালিটি হয়েছে এটা কিন্তু আমরা অনেকে জানি না, দু একটা হয়তো রুশ জানে, রুশ স্টাডি দিস ওয়ার্ড, বাট আমাদের সবাই কিন্তু আমরা এটা জানি না, ভয়াবহ অবস্থা ছিল ওই সময়। এই জন্য জন ওয়াকার কিন্তু আমি বারবার ওনার যেটুকু শুনেছি বা ওনাকে ইনফর্মাল বা ফর্মাল দেখেছি, উনি কিন্তু ওই চেইন অফ কমান্ডের উপরে বারবার জোর দিচ্ছেন। এখন আপনাকে এই একটা বাইরে কিভাবে আসলো, আপনার এর আগের দিন আপনাকে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এর আগের দিন কিন্তু চিফ অ্যাডভাইজারের মানে চেয়ারে কিন্তু একটা ভেরি হাই পাওয়ার একটা হয়েছে, মিটিং হয়েছিল অন ল অ্যান্ড অর্ডার, 3 বাহিনীর প্রধান। জি আই এম শিওর, আমি যে ইয়েটাগুলি জানি যেভাবে, হ্যাঁ, জেনারেল ওয়াকার কিন্তু চেইন অফ কমান্ড ভাঙার ওই লোক না, উনি কিন্তু কোনোদিন উনি নিজে যেরকম চাপ বলেন ওনার নিজের লোককে, উনিও কিন্তু চেইন অফ কমান্ড মানেন। উনি নিশ্চয়ই এর আগের দিন চিফ অ্যাডভাইজারকে বলেছেন, এই যে কথাটা উনি ওনার আন্ডার কমান্ডকে বলেছেন, নিশ্চয়ই উনি অ্যাপ্লাই করেছেন ওখানে। আজকে ইন্টারেস্টিংলি আপনি আজকে যদি দেখেন মানব জমিনে কিন্তু একটা আর্টিকেল আছে সিমিলার লাইনে, কিন্তু এখানে যেটা দাঁড়াচ্ছে যে ওখানে যে আসার পরে আই এম শিওর উনি বলেছেন, বিকজ আপনি দেখেন আজকে সকালে কু হচ্ছে, বিকালে কু হচ্ছে, যেটু আগে রুল করলো টাইম বেরোচ্ছে, এই যে অস্থিরতা যে করছে, this is exactly what 75-76 এর সময় যেটা নাকি চেইন অফ কমান্ড ভাঙার একটা এখনো কিন্তু আমি বলি যারা লট অফ ফ্যাক্টরস আছে যারা নাকি চেইন অফ কমান্ড ভাঙার জন্য, চেইন অফ কমান্ড যদি ভাঙে আমি আপনাকে অ্যাসিওর করতে পারি there is nobody in Bangladesh other than Bangladesh army to hold it back। মানে এটাকে বাংলাদেশের এই এটাকে ধরার আর কেউ নাই, পুলিশ নাই, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন নাই, নোবডি ইজ ইন দ্য ফিল্ড। ওকে, এই সময় যদি বাংলাদেশ এই জেনারা নাকি এই ধরনের একটু অ্যানার্কিজম করছেন, এখানে কু হচ্ছে ওখানে করছে, আই থিঙ্ক দে শুড বি চিন্তা করা উচিত হোয়াট দে আর ডুইং। ওনারা কিন্তু যদি কমান্ড ভাঙে তাহলে আমি আমার প্রশ্নে একটু যদি আপনি একটু দেখতেন যে জেনারেল শহীদুল হক, যে জনাব খলিলুর রহমানের নিয়োগ অ্যাজ ডিফেন্স অ্যাডভাইজার, জি এখন আপনাদের আপনার প্রশ্ন আমি আগে দুটো একটু ক্লারিফাই করলাম আর কি। আমি কিন্তু পিওরলি আমার অবজারভেশন থেকে আমি উনি একজন বড় মাপের ভদ্রলোক, মানে আমাকে ইয়ে করা বা অ্যাসেস করাটা ঠিক হবে না, বাট আমি পিওরলি দ্য সাবজেক্ট which I study
আই ওয়াজ অলওয়েজ ইনভলভ, আমি যখন সেনাবাহিনীতে ছিলাম তখনও আমি আই ওয়াজ ইনভলভ ইন দ্যাট সাবজেক্ট, সেটা হলো মিয়ানমার অ্যান্ড রোহিঙ্গা। এবং রোহিঙ্গার ব্যাপারে আমি আপনাকে বলি, যখন নাকি উনি অ্যাপয়েন্টেড হলেন, আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড যে যাক একটা হতে যাচ্ছে কিছু। বাট পরবর্তীতে কিছু স্টেটমেন্ট, কিছু কিছু দেখার পরে আই ওয়াজ কোয়াইট পাজলড আর কি, বিকজ উনি অনেকগুলি কথা বলেছেন যেটা নাকি গ্রাউন্ড রিয়ালিটির সাথে ইয়ে নাই। যে রোহিঙ্গা ক্রাইসিসটা কিন্তু আপনি শুধু রোহিঙ্গা ওয়ার্ডটার ব্যাপারে উপরে যাবেন না, ইউ হ্যাভ টু সি দ্য ডাইনামিক্স অফ দিস হোল ওই রিজনে। ওনার থেকে যেগুলি আমরা পাচ্ছিলাম মানে ভেরি একটু ডিসঅ্যাপয়েন্টিং লাগছিল ওনার, প্লাস উনি যে কথাগুলি বলছিলেন দ্যাট ওয়াজ অলসো মনে হচ্ছে নাকি উনি গ্রাউন্ড সাথে ওনার ইয়েটা যেটা নাকি উনি বা প্রচার করতে চাচ্ছেন ওনার সাথে কোনো মিল আছে। দ্যাট ওয়াজ ভেরি একটা ডিসজয়েন্টেড, এবং উনি যে কাউকে কনসাল্ট করছেন না, এটাই আমার কাছে সবচেয়ে অবাক লাগলো। বিকজ ওখানে কিন্তু অনেক অনেক লোক আছে, আমি বলি বাংলাদেশ সেনাবাহিনীতে, ইভেন আমাদের পুলিশে, এসবিতে, এবং আমি ইভেন আমাদের ফরেন মিনিস্ট্রিতে কিছু কিছু অফিসেস আছে, দে আর ওয়েল কনভার্সেন্ট, এবং ওনারা কিন্তু থরলি জানেন কি হচ্ছে না। আমার কাছে মিস্টার খলিল সাহেবের ওই কথাগুলি মনে হচ্ছে ডিসজয়েন্টেড, উনি বা কেন জানি না উনি কাউকে জিজ্ঞাসা করতে পারেন বা উনি ব্রিফ নিতে পারেন, হি ক্যান ডু ইট। এখন আসা যাক পরবর্তীতে উনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। এখন আমি ওনার যখন বায়োগ্রাফি দেখলাম, হ্যাঁ আমি এমন কিছু দেখলাম নাকি উনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মানে যেটার জন্য নাকি বা ওনাকে এলিভেট করা হলো, জাস্ট অজিত ডোভালের সাথে একটা মিটিং করে যে হি ওয়াজ এলিভেটেড from Rohingya advisor to high representative of Rohingya থেকে নিয়ে উনি he was elevated to national security. That was totally puzzling to everybody. মানে জেনারেল শহীদুল হক উনি ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে একটা বৈঠক করেছেন এবং তারপরে উনাকে একটি মানে আমাদের দেশের নিরাপত্তা উপদেষ্টা বানানো হলো। এটি একটি মানে এটি অ্যানালজি হিসাবেও কেমন আমি ঠিক জানি না আসলে, মানে আমার সাথেও অনেক বড় বড় লোকজনের দেখা হয়, মানে আমাকেও আমি জানি না মানে এইটা কি এটা 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 কিন্তু কিন্তু সেটা আর্মিতে খুব ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে কিনা, এই প্রতিক্রিয়া সৃষ্টি করাটা আসলে যৌক্তিক কিনা, কারণ আর্মি তো আসলে সরকার প্রধানের কথা শুনে চলার কথা, ওনাদের তো যাই হোক কাম হোয়াট মে। না, আর্মি টোটালি আমি যতটুকু আমি যা বললাম না, বাংলাদেশ সেনাবাহিনী আমরা যদিও অনেক আগে রিটায়ার করেছি, বাট উই গো অ্যারাউন্ড এভরি ডে, উই গো টু ক্যান্টনমেন্টে যাই, কথা হয় আমাদের সাথে, দেখা হয়।